শুরুতেই একই ঘটনা ঘটে গেল। বাংলাদেশ ভারত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরছে আওয়ামী লীগ। এবার টার্গেট স্থানীয় নির্বাচন। স্থানীয় নির্বাচনের আগেই খেলা দেখাবে আওয়ামী লীগ। নতুন কর্মসূচি ঘোষণা দিলেন শেখ হাসিনা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশের প্রয়োজনে আওয়ামী লীগকে ফিরতে তো হবে, আওয়ামী লীগের রাজনীতিও থাকবে। এটা প্রয়োজনটা আওয়ামী লীগের না, প্রয়োজনটা বাংলাদেশ। 7ই মার্চ আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছিলেন, যে ভাষণ বিশ্ব ঐতিহ্যের স্থান পেয়েছে, সেই প্রামাণ্য দলিলের স্থান পেয়েছে। বাংলাদেশ আজকে স্বাধীন, আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা অর্জন যে 1948 সালে ভাষা আন্দোলন থেকেই কিন্তু শুরু। জানিয়ে দেব হঠাৎ ফোন রেকর্ড ফাঁসের চাঞ্চল্যকর তথ্য। কি চলেছে তাজুল ইসলামের ট্রাইব্যুনাল আদালতে, এমন কিছু ভয়ঙ্কর তথ্য ঘুরে যাচ্ছে রাজনীতির মোড়। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামানের কাছে যখন এই অডিও রেকর্ডগুলো তুলে দেওয়া হয়েছে, তখনই আইনমন্ত্রী নাকি সাইমুম রেজা তালুকদারকে ফোন করে বলেছেন যে তার কাছে প্রমাণ আছে, প্রয়োজনে তিনি সাইমুম রেজা তালুকদারকে এখন পুলিশে দেবেন। শেখ হাসিনার বিচার করতে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের মাধ্যমে আইন পরিবর্তন করে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল, চিফ প্রসিকিউটর হিসেবে জামায়াতপন্থী আইনজীবী তাজুল ইসলামকে নিয়োগদান করেছিল। সেই ট্রাইব্যুনালে যে কি ভয়াবহ দুর্নীতি চলছিল তার একের পর এক প্রমাণ এখন বেরিয়ে আসছে। জানিয়ে দেব নওগাঁ 2 আসনের সরকারি হাসপাতাল চিকিৎসা নিলেন জামাতে ইসলামের এমপি। যে নির্বাচন নিয়ে এত কথা শুনেছি দিনের ভোট রাত্রে, আমরা 12ই ফেব্রুয়ারি ফ্যাসিস্ট ইউনূসের অধীনে যে নির্বাচন দেখলাম, সেই নির্বাচনে কি দেখলাম? 12ই ফেব্রুয়ারি নির্বাচন, 11ই ফেব্রুয়ারি সন্ধ্যার থেকে সেই সান্ধ্য নির্বাচন দেখলাম। তখন থেকে ভোট দেওয়া শুরু, ভোট দেওয়া হয়ে গেল। আর বিএনপির কিছু নেতাকর্মী, তারা আমাদের আওয়ামী লীগ নেতাদের হাত পা ধরেছিল, তাদের কাছে এসেছিল। অনেকে বলছে যে ভাই আমরা নাকি ফ্যাসিস্টদের কাছে আবার চান কেন ভোট? কিন্তু আজকে যে ক্ষমতা এসে চোর চলে গেছে, ডাকাত বসে। আমি এটুকুই বলবো যে আমাদের সংগঠন যতই নিষিদ্ধ করুক, ওই অবৈধভাবে ক্ষমতা দখলকারী, অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখলকারী ইউনূসের ওই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো অধিকার নাই। আমরা তো নিষিদ্ধ মানি না। সামনে ইলেকশন, সেটা আইনজীবী হোক, পেশাজীবী হোক, যেখানে যত ইলেকশন হবে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা কন্টেস্ট করবো। এটা আমাদের সিদ্ধান্ত। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে যতগুলো ইলেকশন হবে, আওয়ামী লীগের নেতাকর্মী সেখানে অংশগ্রহণ করবে। দরকার হলে একটা সামাজিক প্রতিষ্ঠানের নাম নিয়ে সেখানে অংশগ্রহণ করতে হবে, কিন্তু করতে হবে, আমাদের লোক যেতে হবে। আজকে মানুষের ভাগ্য ছিনিমিনি খেলা হচ্ছে, জীবন মান আজকে অতিষ্ঠ হয়ে গেছে। আর নির্যাতন নিপীড়নের সীমা নাই, কোনো পরিবর্তন হয়নি। একটা নির্বাচনের খেলা হয়েছে, নির্বাচন আদতে বাংলাদেশের মানুষের জীবনের মানের কোনো পরিবর্তন হয়নি, উন্নতিও হয়নি, হবারও আশা নেই। এক কথা, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষের কথাকে বলবে না। আওয়ামী লীগ ছাড়া মানুষের জীবন মান উন্নতি করবে না, একথা বলতে পারবে না কোনো জায়গা থেকে কোনো কমতি নেই। অপরাধটা কি করলাম আমরা? মানুষ তুলনা করে দেখুক, ফ্যাসিস্টকে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, হাজার হাজার নেতা কর্মী জেলখানায় তাদের উপরে অকথ্য অত্যাচার, নির্যাতন চলছে। নির্যাতন করে তারা মেরে ফেলে। প্রায় 150 মতো নেতা কর্মীকে হত্যা করেছে, 11 সাংবাদিক হত্যা করেছে, আইনজীবী হত্যা করেছে, বেঁধে বেঁধে ঝুলিয়ে পুলিশকে হত্যা করেছে। আর বলছে পুলিশের হত্যার বিচার হবে। কেন বিচার হবে? অবশ্যই বিচার হতে হবে। এটা তার সাংবিধানিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার, নাগরিক অধিকার। যারা আজকে পুলিশের হত্যাকারীদের বিচার হবে না বলে ঘোষণা দেয়, তাদের বিচার আল্লাহর রহমতে একদিন বাংলার মাটিতে হবে, এটুকু বলতে পারি। সময়ের ব্যাপার। 15 বছর 7 মাস আমরা ক্ষমতায় ছিলাম, দেশের সার্বিক উন্নতি আমরা করেছি, আমরা কোনো রিভেঞ্জ দিতে চাইনি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সেই জুলাই মাসের 15 জুলাই থেকেই আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতা কর্মীদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যা করে স্বেচ্ছাসেবক লীগ তাদেরকে হত্যা করা হয়েছে। কাজে এই খুনিদের বিচার একদিন হবে। এটা হলো সময়ের ব্যাপার। ইনশাআল্লাহ বাংলাদেশ আবার সংগঠন নিয়ে যেখানে যেখানে এখন আমাদের পূর্ণাঙ্গ হয়নি, সেইগুলি পূর্ণাঙ্গ করতে হবে এবং আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। আওয়ামী লীগ সুপ্রিমো দিল্লি থেকে কর্মীদের উদ্দেশ্যে একটি অডিও বার্তা দেন। সেই অডিও বার্তায় তিনি দলের সেই সব নেতাদের দেশে ফেরার আহ্বান জানান যারা দুঃশাসনের সময় অন্যত্র চলে গিয়েছিল। হাসিনা সুস্পষ্টভাবেই বলেছেন, সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, তাই এখন থেকে প্রস্তুতি নিতে হবে। নির্বাচনের আগেই দলের বহু নেতাকর্মী দেশে ফিরতে শুরু করেন। বিএনপির এমপি পদপ্রার্থীরা অনেক ক্ষেত্রেই প্রকাশ্যেই বলে এসেছেন, ভুয়ো মামলা দিয়ে আওয়ামী লীগের কাউকে গ্রেপ্তার করা হবে না, প্রত্যেকে তাদের এলাকায় বিনা ভয়ে বসবাস করতে পারবেন, আওয়ামী লীগের কাউকে রাজনৈতিক হামলার শিকার হতে হবে না। ভোটের প্রচারে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের দেখা গিয়েছে। উদ্দেশ্য ছিল একটাই, আওয়ামী লীগের ভোট তাদের ঝুলিতে টেনে আনা। অনেকে বলছেন বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পিছনে আওয়ামী লীগের একটা বড় ভোট ব্যাংক রয়েছে। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তো প্রকাশ্যেই এইসব কথা বলতে শোনা যায়। ভোটের প্রচারে দেখা গিয়েছে বিএনপির নেতাদের, মঞ্চে দেখা গিয়েছে আওয়ামী লীগের বহু নেতাদের। তখন থেকেই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয় যে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে একটা গোপন সমঝোতা হয়ে গিয়েছে আওয়ামী লীগের। ইতিমধ্যে সীমান্ত দিয়ে দেশে ঢুকতে শুরু করেছেন আওয়ামী নেতারা। পবিত্র ঈদ উল ফিতর এবং 26শে মার্চকে কেন্দ্র করে কুমিল্লায় সক্রিয় হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।
জেলায় জেলায় নেতাকর্মীদের কার্যক্রম পর্যবেক্ষণ করলে দেখা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ শিবিরে নতুন করে প্রাণের সঞ্চার হয়েছে। স্থানীয়রা জানাচ্ছে আওয়ামী লীগের নেতাদের পাশাপাশি নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরাও সীমান্ত দিয়ে দেশে ঢুকছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার বিচার করতে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করে আইন পরিবর্তন করেছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ করে তাজুল ইসলামকে। মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামানের কাছে যখন এই অডিও রেকর্ডগুলো তুলে দেওয়া হয়েছে, তখনই আইনমন্ত্রী নাকি সাইনুম রেজা তালুকদারকে ফোন করে বলেছেন যে তার কাছে প্রমাণ আছে, প্রয়োজনে তিনি সাইনুম রেজা তালুকদারকে এখন পুলিশে দেবেন। তিনি জামায়াতপন্থী আইনজীবী বলেই সুদীবিত। সেই ট্রাইব্যুনালে যে পরিমাণ দুর্নীতি হয়েছিল, সরকার বদল হতে সেই সব দুর্নীতি বেড়াল ঝুলি থেকে বেরিয়ে আসতে শুরু করছে। চিফ প্রসিকিউটর হিসেবে জামায়াতপন্থী আইনজীবী তাজুল ইসলামকে নিয়োগদান করেছিল। সেই ট্রাইব্যুনালে যে কি ভয়াবহ দুর্নীতি চলছিল তার একের পর এক প্রমাণ এখন বেরিয়ে আসছে। বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জামাতপন্থী আইনজীবীকে তার পদ থেকে সরিয়ে দেন। এই অপসারণ থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যায় যে দুর্নীতি কুকুরটির সব তথ্য সরকারের হাতে চলে এসেছে। বিএনপি বা জামাতকে কিন্তু এই রদবদল নিয়ে মুখ খুলতে দেখা যায়নি। বিশ্লেষকরা মনে করছেন এই দুই দল নিশ্চিত যে আইসিটি যে পরিমাণ দুর্নীতি হয়েছে তা নথিপত্র তারেকের সরকারের হাতে পৌঁছে গিয়েছে। বিএনপি এবং জামাতের কাছে আইসিটি একটা অস্ত্র হয়ে উঠেছিল, যে অস্ত্র তারা শান দিয়ে তাদের বিরোধবাদীদের কণ্ঠস্বর করা, কণ্ঠরোধ করা। তাজুলের প্রসিকিউশন টিমের এক সদস্য সুলতান মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি সর্বস্তরের তুলে ধরেন আইসিটি রাজসাক্ষী করা ছিল এক ধরনের ব্যবসা। মোটা টাকার বিনিময়ে আসামি রাজসাক্ষী সাজিয়ে দেওয়া হতো। বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী কাজী মোস্তাফিজুর রহমান আহাদ গত 23 ফেব্রুয়ারি ছিলেন প্রাক্তন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তাকে রাজসাক্ষী করা হয়েছিল। ফেসবুক পোস্টে ওই আইনজীবী শিরোনাম দেন ট্রাইব্যুনাল সেটলিং বাণিজ্য ও রাজসাক্ষী নাটক। কেন শর্তে হচ্ছে তাজুল ইসলামকে? ওই পোস্টে তিনি প্রসিকিউশন টিমের একটি প্রভাবশালী অংশ গোপন সমঝোতা বা সেটলিং বাণিজ্য লিপ্ত হয়েছে বলেও আইনজীবীদের ধারণা। তাদের মধ্যে একজন ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিমের সদস্য অ্যাডভোকেট বিএম সুলতান মাহমুদ বাংলাদেশে একটি গণমাধ্যমকে বলেন, আমি দীর্ঘদিন প্রসিকিউশন টিমে কাজ করছি। সেই কাজ সুবাদে বলছি, এই আইজিপি মামুন নয়, আশুলিয়া লাশ পড়ানো মামলায় টাকার বিনিময়ে আফজালকে রাজসাক্ষী করে দায় মুক্তি দেওয়া হয়েছে। 3-4 জনের একটি সিন্ডিকেট শুরু থেকেই জড়িত। ধানমন্ডি তদন্ত সংস্থার বর্ষে প্রাক্তন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও সুপ্রিম কোর্ট আইনজীবী শিশির মনির সিন্ডিকেট প্রাক্তন আইনজীবী মামুনকে রাজসাক্ষী নাটক বানায়। প্রাক্তন আইনজীবী মামুনকে জিজ্ঞাসাবাদ করার জন্য ধানমন্ডি সংস্থা আনলে সেখানে শিশির মনির হাজির থাকতেন। জানিয়ে দেব, নওগাঁ 2 আসনের সরকারি হাসপাতাল চিকিৎসা নিলেন জামাতে ইসলামের এমপি, খেলেন রোগীদের সাধারণ খাবার। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। নওগাঁ 2 আসন সরকারি হাসপাতালে চিকিৎসা নিলেন জামাতের এমপি, খেলেন রোগীদের সাধারণ খাবার। নওগাঁর ধামরাইহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ অসুস্থ হয়ে ভর্তি হয় সাধারণ রোগীদের জন্য সরবরাহ করা খাবার খেয়ে প্রশংসা ভাটছে নওগাঁ 2 ধামরাইহাট পত্নীতলা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হাসপাতাল গিয়ে চিকিৎসা নেওয়া এবং রোগীদের জন্য নির্ধারিত সাধারণ খাবার খাওয়াকে অনেকেই ব্যতিক্রমী উদ্বেগ হিসেবে দেখছেন। ধামরাইহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ডক্টর আশিস কুমার সরকার জানান, গত সোমবার সকাল আনুমানিক 8:45 50 শয্যা হাসপাতালে এমপি এনামুল হক কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হাসপাতালে জরুরি বিভাগে আসেন। তিনি গ্যাস্ট্রিক ও উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগছিলেন। কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলে তিনি হাসপাতালে ভর্তি হন এবং দুপুর পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলেন। এ সময় তিনি হাসপাতালে রোগীদের জন্য সরবরাহ করা সাধারণ খাবারও গ্রহণ করেন। ডক্টর আশিস কুমার সরকার বলেন, তিনি আমাদের ওপর আস্থা রেখেছেন, এটি বড় বিষয়। সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যদি সরকারি হাসপাতালে চিকিৎসা নেন তাহলে সাধারণ মানুষের মধ্যে সরকারি স্বাস্থ্যসেবার প্রতি আস্থা বাড়বে। এ বিষয়ে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক মুঠোফোনে বলেন, আমি চাইলে জয়পুরহাট বা নওগাঁর বড় হাসপাতালে কিংবা বিশেষজ্ঞ চিকিৎসার কাছে চিকিৎসা নিতে পারতাম, কিন্তু আমার এলাকার মানুষ যেখানে নিয়মিত চিকিৎসা নেন সেখানেই চিকিৎসা নিতে চেয়েছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পর এখন আমি অনেকটাই সুস্থ। এদিকে সীমিত সক্ষমতা নিলেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আন্তরিক হলেও ভালো সেবা দেওয়া সম্ভব। এদিকে এমপি এনামুল হকে হাসপাতালে বেডে বসে সাধারণ মানুষের খাবারও একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রশংসা শুরু হয়। তসলিমা পারভিন নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, নওগাঁ 2 আসনে এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক অসুস্থ হয়ে দেশের নামকরা কোনো হাসপাতাল নয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন, সাধারণ রোগীদের বেডে থেকেছেন এবং রোগীদের জন্য দেওয়া সাধারণ খাবারও খেয়েছেন। এটি সত্যি অসাধারণ।